হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 12 আলোর অপবর্তন অধ্যায় এই ভিডিওতে অর্থাৎ পঞ্চম ভিডিওতে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে আলোকীয় যন্ত্রে দুটো টার্ম, একটা হচ্ছে বিশ্লেষণী সীমা আর একটা হচ্ছে বিশ্লেষণ ক্ষমতা। তো দেখবে 779 পেজে দুটো জিনিসই রয়েছে, বিশ্লেষণী সীমা এবং বিশ্লেষণী ক্ষমতা। তাহলে আমরা পড়তে চাইছি আলোকীয় যন্ত্রে বিশ্লেষণী সীমা এবং এই দুটোটাও আমরা ভালো করে শিখবো। এখান থেকে এন্ট্রান্সের এক্সপ্রেশন থেকে প্রশ্ন রয়েছে। তাহলে আলোকীয় যন্ত্রের বিশ্লেষণী সীমা এবং বিশ্লেষণী ক্ষমতা এই দুটো নিয়ে আমরা এখন আলোচনা করে নেব। তো তোমাদের এখানে আমি কয়েকটা জিনিস একটু বলতে চাইছি। আমরা আলোর লেকচারের আগের যে চ্যাপ্টার ছিল অর্থাৎ আলোকীয় যন্ত্রাদি, সেখানে আমরা লক্ষ্য করেছিলাম যে আমাদের দুটো চোখকে আমরা কিন্তু আলোকীয় যন্ত্র এবং একে বীক্ষণ যন্ত্র হিসেবে বলতে পারি, কারণ যেটা আমাদের দেখতে সাহায্য করে সেই হচ্ছে বীক্ষণ যন্ত্র। তাহলে আমরা কিন্তু দুটো খুব কাছাকাছি থাকা বস্তু, সেই দুটো বস্তুকে চেনা, যে দুটোর আলাদা প্রতিবিম্ব চোখে গঠন করা, এটা কিন্তু সবসময় সম্ভবপর হয়ে ওঠে না। মানে আমাদের চোখেরও একটা কিন্তু সীমা রয়েছে, একটা বিশ্লেষণী সীমা রয়েছে। তার থেকে ক্লোজ কিন্তু থাকলে আমরা সেই দুটো বস্তুকে একটা বস্তুর মতোই দেখতে পাই। একটা ছোট্ট উদাহরণ দিলে তোমরা ইজিলি বুঝতে পারবে। সাপোজ এইটা একটা দেওয়াল, তো এইখানে আমি কয়েকটা কাগজ মারিয়ে তাতে এরকম পর পর কয়েকটা সমান্তরাল সরল রেখা অঙ্কন করলাম। তো যখন কাছে এসে দেখছি তখন বুঝতে পারছি সবগুলো আলাদা সমান্তরাল সরল রেখা। তো যত দূরে যাব, যদি আরো দূরে যাই, যত বেশি দূরে যাব সেখান থেকে, তখন আমাদের কি মনে হবে যে এইগুলো কিন্তু আলাদা আলাদা নয়, একদম গায়ে গায়ে আছে। এই দুটোকে একটা মনে হতে পারে। তার মানে কি, চোখে কি কোণ উৎপন্ন হচ্ছে, যেটাকে আমরা বীক্ষণ কোণ বলেছিলাম আলোকীয় যন্ত্র পড়ার সময়, সেই কোণের উপর নির্ভর করছে যে এই যে প্রতিবিম্বটা আমরা দেখছি সেটা ছোট দেখবো না বড়। তাহলে যত দূরে যাচ্ছি কোণটা তত ছোট হয়ে যাচ্ছে। কোণটা ছোট হয়ে যাওয়ার জন্য আমরা কিন্তু এগুলোকে গায়ে গায়ে দেখতে পাই আর ছোটও দেখতে পাই। তাহলে এটা কিন্তু একটা সমস্যা হয়ে যাচ্ছে, কারণ আমাদের চোখের একটা নির্দিষ্ট বিশ্লেষণী সীমা রয়েছে। অন্যান্য আলোকীয় যন্ত্রাদির ক্ষেত্রে, সমবীক্ষণ যন্ত্র হোক কি নববীক্ষণ যন্ত্র হোক কি ভ্রমবীক্ষণ যন্ত্র হোক, সবার ক্ষেত্রে একটা সীমা রয়েছে যে অতটা ডিস্টেন্স অব্দি থাকলে দুটো বস্তু, সে দুটো বস্তু আলাদা প্রতিবিম্ব গঠন করতে পারবে, পৃথক ভাবে না হলে একই রকম মনে হবে। তো এই বিশ্লেষণী সীমা সম্বন্ধে আমরা আরো একটু আলোচনা করব। এইবার তোমরা বইতেও দেখবে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস বলা রয়েছে, পাশাপাশি অবস্থিত দুটো বস্তুকে যখন আমরা আলাদা দেখি, তো তার পেছনে যেটা ব্যাপার হচ্ছে চোখে কি কোণটা সৃষ্টি হয়েছে, বীক্ষণ কোণটা, সেটা নির্ভর করে। এইবারে যদি এটা 1 মিনিট বা 1/60 ডিগ্রি, যেটা দেখবে তোমরা এখানে বইতে দেখতে পাবে যে চোখে এই যে কোণটা, এই কোণ যদি 1 মিনিট বা 1/60 ডিগ্রি অপেক্ষা কম হয়, তখন সেই দুটো বস্তুকে আমরা পৃথকভাবে দেখতে পাই না, সেটা একটা বস্তু বলেই মনে হয়। তো এটা তোমরা মাথায় রাখবে। তাহলে তখন আমাদের চোখ কিন্তু সমর্থ হবে না দুটো পৃথককে বস্তুকে আলাদা দেখাতে। এটা কিন্তু আমাদের চোখের ক্ষেত্রে বিশ্লেষণী সীমা, অর্থাৎ যে ন্যূনতম দূরত্ব আমরা রাখছি তার থেকে ক্লোজ হলে কিন্তু আমরা আলাদা করে বস্তুকে দেখতে পাচ্ছি না, দুটো পাশাপাশি থাকা বস্তুর ক্ষেত্রে বলছি। একইভাবে অন্যান্য আলোকীয় যন্ত্র, সমবীক্ষণ যন্ত্র হোক কিংবা অন্য কোনো যন্ত্র হোক, তাদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাই যেটা কি, একটা নির্দিষ্ট সীমার বাইরে কিন্তু দেখতে পাচ্ছি, কিন্তু তার থেকে যখনই কম হচ্ছে ডিস্টেন্সটা, তখন কিন্তু তাদেরকে আমরা পরিষ্কারভাবে প্রতিবিম্ব তাদের পৃথকভাবে দেখতে পাই না। এবার প্রশ্ন হচ্ছে, দেখবে দুটো সংজ্ঞা রয়েছে বইতে, তার প্রত্যেকটা পাশাপাশি থাকা দুটো বস্তুকে
প্রতিবিম্ব পৃথকভাবে সৃষ্টি করার ক্ষেত্রে, সে চোখের ক্ষেত্রে হোক, বাইনোকুলার ক্ষেত্রে হোক, টেলিস্কোপের ক্ষেত্রে হোক, একটা সীমা কিন্তু থাকছে। এইবার আমাদের এই দুটো সংজ্ঞা সম্বন্ধে জেনে নিতে হবে। তাহলে একটা হচ্ছে আমাদের এই বিশ্লেষণী সীমা আর বিশ্লেষণী ক্ষমতা। তাহলে বিশ্লেষণী সীমা হচ্ছে কি না, সেই ন্যূনতম দূরত্ব যে দূরত্বের মধ্যে বস্তুকে রাখলে তার থেকে যদি কম দূরত্বতে রেখে দেওয়া হয়, তার পৃথক প্রতিবিম্ব কিন্তু সৃষ্টি করা সম্ভব হবে না। সেই দূরত্ব অবধি রাখলে কিন্তু সৃষ্টি করা সম্ভব হবে। সেই দূরত্বটাকেই আমরা বলি সীমা, মানে একটা ডিসটেন্স, তাকে বলা হয় বিশ্লেষণী সীমা। তো বইতে সংজ্ঞা দিয়েছে, আমি পড়ে বলছি তোমাদের। কোন আলোকীয় যন্ত্রের মাধ্যমে কাছাকাছি অবস্থিত, আলোকীয় যন্ত্র মানে যে কোনো যন্ত্র হতে পারে, সে চশমা হতে পারে, আমাদের চোখ হতে পারে, যে কোনো জিনিস হতে পারে, মাধ্যমে কাছাকাছি অবস্থিত দুটি বস্তুকে, কাছাকাছি অবশ্যই, যে ন্যূনতম দূরত্বের ব্যবধানে রাখলে পৃথকভাবে দুটো সুস্পষ্ট প্রতিবিম্ব গঠন করা সম্ভব, পৃথকভাবে, তাকেই বলা হয় বিশ্লেষণী সীমা। তার থেকে যদি ক্লোজ করে দেওয়া হয় তখন কিন্তু তার পৃথক প্রতিবিম্ব গঠন করা সম্ভব নয়। আর বিশ্লেষণী ক্ষমতা কি তাহলে? বিশ্লেষণী ক্ষমতা হচ্ছে এই বিশ্লেষণী সীমা অন্যান্য, অর্থাৎ বিশ্লেষণী যদি ক্ষমতা বলা হয় সেটা হবে 1 বিশ্লেষণী সীমা, তার অন্যান্য। দেখবে বইতে লেখা রয়েছে কোন আলোকীয় যন্ত্রের বিশ্লেষণী ক্ষমতা বলতে কাছাকাছি থাকা দুটি বস্তু পৃথক প্রতিবিম্ব গঠনের সামর্থ্য। তবে এটা তো হচ্ছে সংজ্ঞা, কিন্তু গাণিতিক ভাবে কিংবা কিভাবে আমরা সেটা পরিমাপ করি না, আমরা পরিমাপ করি 1 বিশ্লেষণী সীমা। তার মানে বিশ্লেষণী সীমা হচ্ছে সেটা ন্যূনতম দূরত্ব যার মধ্যে রাখলে দুটো পাশাপাশি যে বস্তু রয়েছে তার সুস্পষ্ট প্রতিবিম্ব গঠন করা সম্ভব। বিশ্লেষণী ক্ষমতা একটা ক্ষমতাকে বোঝায়, অর্থাৎ একটা যেরকম কার্য করার সামর্থ্যকে আমরা বলি কি না শক্তি, তাহলে কার্য করার হারকে বলি আমরা ক্ষমতা। তো এই ক্ষেত্রেও তাই, এই বিশ্লেষণী ক্ষমতা হচ্ছে একটা সামর্থ্য আলোকীয় যন্ত্রের। কিরকম সামর্থ্য না, যে দূরত্বে রাখার পর দেখা গেল সে দুটো সুস্পষ্ট প্রতিবিম্ব গঠন করতে পারছে সে দুটো বস্তু, তাহলে এটা একটা ক্ষমতাকে বোঝাচ্ছে, অর্থাৎ একটা সামর্থ্যকে বোঝাচ্ছে। তাই দেখো বইতে লেখা রয়েছে কোন আলোকীয় যন্ত্রের বিশ্লেষণী ক্ষমতা বলতে পাশাপাশি কিংবা কাছাকাছি থাকা দুটি বস্তু পৃথক প্রতিবিম্ব গঠন করার সামর্থ্য, এইটাই হচ্ছে বিশ্লেষণী ক্ষমতা। তাহলে বিশ্লেষণী ক্ষমতা যার বেটার, তা আমরা বুঝতেই পারছো আরো ক্লোজ থাকা বস্তু প্রতিবিম্ব পৃথকভাবে তৈরি করতে পারবে। তো এটা মাথায় রাখতে হবে। আর বিশ্লেষণী সীমা জানলে আমরা বিশ্লেষণী ক্ষমতা এইভাবে কিন্তু বের করতে পারবো। যে দেখো লেখাই রয়েছে বিশ্লেষণী সীমা অন্যান্য যেটা, সেটা দ্বারা আমরা কিন্তু বিশ্লেষণী ক্ষমতাটা পরিমাপ করে থাকি। তাহলে বিশ্লেষণী ক্ষমতা পাওয়া যায় 1 বিশ্লেষণী সীমা। তাহলে বিশ্লেষণী সীমা অন্যান্যকেই বলা হচ্ছে গাণিতিকভাবে বিশ্লেষণী ক্ষমতা। আমাদের সিলেবাসে দুটো পড়তে বলা হয়েছে। সবচেয়ে প্রথম রয়েছে অণুবীক্ষণ যন্ত্রের বিশ্লেষণী ক্ষমতা, অর্থাৎ অণুবীক্ষণ যন্ত্রের অণুবীক্ষণ যন্ত্রের বিশ্লেষণী ক্ষমতা এটা কিভাবে না, আমরা জানি অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে আমরা ক্ষুদ্র জিনিসকে বড় করে দেখি। তাহলে এই ক্ষেত্রে দুটো পৃথক বস্তু সে কাছাকাছি থাকছে, তাহলে এবার একটা লক্ষ্য বস্তু রয়েছে যেটাকে দেখতে চাইছি, আর আমরা কি করছি অণুবীক্ষণ যন্ত্র তার ভেতরে যে লেন্স রয়েছে তার সাহায্যে, অর্থাৎ অভিলক্ষের সাহায্যে সে দুটো বস্তু পৃথক প্রতিবিম্ব সৃষ্টি করছি। তাহলে সেই অভিলক্ষের ব্যাস দ্বারা যে কোণটা সৃষ্টি হচ্ছে দুটো বস্তুর কাছে, তো সেই যে কোণটা, সেই যে মানে অ্যাঙ্গেলটা আর কি, সেই অ্যাঙ্গেলটা খুবই গুরুত্বপূর্ণ বিশ্লেষণী ক্ষমতা পরিমাপ করার ক্ষেত্রে। তো বইতে দেখবে লেখাই রয়েছে যে কাছাকাছি অবস্থিত দুটি বস্তুকে অণুবীক্ষণ যন্ত্র যদি পৃথকভাবে দেখাতে সক্ষম হয়, যতটা ক্লোজ অবধি দেখাতে সক্ষম, সেই দূরত্বের অন্যান্যকে বলা হয় অণুবীক্ষণ যন্ত্রের বিশ্লেষণী ক্ষমতা। অর্থাৎ এইটা হবে বিশ্লেষণী ক্ষমতাকে আমরা সবসময় ক্যাপিটাল আর দিয়ে ডিনোট করি। তাহলে আর ইকুয়ালস টু হবে 1/del d। এই del d টা হচ্ছে সেই দুটো বস্তুর মধ্যে ন্যূনতম দূরত্ব, যতটা দূরত্ব অবধি থাকলে সেই দুটো বস্তুর পৃথক প্রতিবিম্ব অণুবীক্ষণ যন্ত্র তৈরি করতে পারছে। এই যে del d রয়েছে, এই del d টা এবার অণুবীক্ষণ যন্ত্রের মধ্যে বুঝতেই পারছো, তাকে আলোকিত করার জন্য যে উৎস ব্যবহার করা হয়েছে তার তরঙ্গদৈর্ঘ্য ল্যাম্ডা।
এবারে বস্তু, সাপোজ বস্তু এইখানে, এবার অভিলক্ষ এইখানে, তাহলে বস্তুর অভিলক্ষের মধ্যে যে মাধ্যমটা রয়েছে, সাপোজ বায়ু মাধ্যম কি যে মাধ্যম হোক, বায়ু হোক, তেল হোক, যাই হোক, সেই মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ। এইবারে তখন আর যে কোণটা সৃষ্টি করছে সেই কোণটা আমরা ধরলাম থিটা, অভিলক্ষের ব্যাস বস্তুতে যে কোণটা সৃষ্টি করছে। তো তখন বলছে এক্সপ্রেশনটা হবে, প্রমাণ তোমাদের সিলেবাসে নেই, 2 mu sin theta by lambda, 2 mu sin theta by lambda। তা দেখতে পাচ্ছ বিশ্লেষণী ক্ষমতা মাধ্যমের প্রতিসরাঙ্ক অর্থাৎ বস্তু এবং অভিলক্ষের মধ্যে যে মাধ্যম রয়েছে তার প্রতিসরাঙ্কের সঙ্গে সমানুপাতিক sin theta আর lambda, lambda তো ফিক্স রয়েছে। তার মানে বিশ্লেষণী ক্ষমতা বাড়াতে গেলে মিউ এর মান বাড়ানো বেটার অপশন। অর্থাৎ বায়ু মাধ্যম রয়েছে, তাহলে এর মাধ্যমে যে মানে এই দুটোর মাঝে যে মাধ্যমটা রয়েছে এইখানে যদি আমরা তেল প্রবেশ করে, তো তেলের প্রতিসরাঙ্ক স্বাভাবিক বায়ুর থেকে বেশি, তখন কিন্তু বিশ্লেষণী ক্ষমতা বৃদ্ধি পাবে। এটা মাথায় রাখবে, বিশ্লেষণী ক্ষমতার মান কিভাবে বাড়ানো, এখান থেকে মাথায় রাখবে মিউ এর মান বাড়িয়ে। এই জন্য তেল ব্যবহার করেও কিন্তু বিশ্লেষণী ক্ষমতা বাড়িয়ে যন্ত্রগুলো ব্যবহার করা হয়। কারণ বিশ্লেষণী ক্ষমতা বাড়লে বস্তুকে আরো ক্লোজ রাখলেও আমরা সেটাকে দুটো সেপারেট হিসেবে দেখতে পাবো, পৃথক হিসেবে। এই ক্ষেত্রে মাথায় রাখবে যে মিউ সাইন থিটা যে রাশিমালাটা রয়েছে, মিউ সাইন থিটা, একে NA অর্থাৎ নিউমেরিক্যাল অ্যাপারেচার বলা হয়, অর্থাৎ সংখ্যাগত উন্মেষ। এটা অনুবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ রাশি। আমাদের 12 এ অত বেশি এ নিয়ে আলোচনা নেই, হায়ার স্টাডিজে তোমরা অপটিক্সে পড়বে। তো এই রাশিটা শুধু মাথায় রাখো, এন্ট্রান্সেও লাগবে। এই মিউ সাইন থিটাকে আমরা বলি কি সংখ্যাগত উন্মেষ, কিংবা এমসিকিউ তেও লাগতে পারে। মিউ এর ভ্যালু শুধু গুণ করে দিলে, ধর থিটা 30 ডিগ্রি, sin 30 ইনটু মিউ, মিউ ভ্যালু যত থাকবে ধরো 1.56, সেটা গুণ করে দিলে। এটাকে বলা হয়, ইংলিশে বলা হয় নিউমেরিক্যাল অ্যাপারেচার, বাংলায় বলা হয় সংখ্যাগত উন্মেষ। তো এটা মনে রাখো, এটা কাজে লাগবে। এটা কিন্তু একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য অনুবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে, কারণ এই ফ্যাক্টর দিয়ে এই বিশ্লেষণী ক্ষমতাও কিন্তু কন্ট্রোল হচ্ছে। কারণ মিউ এর মান বেশি হবে তখন মিউ সাইন থিটার মানও বেশি হয়ে যাবে। এবার যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে, যেরকম আমরা অনুবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে দেখলাম, একই ভাবে এই বিশ্লেষণী ক্ষমতা আমরা নববীক্ষণ যন্ত্রের জন্য কিন্তু করতে পারি। আমরা নববীক্ষণ যন্ত্রের জন্য যদি বের করা হয়, তো সেই ক্ষেত্রে যে এক্সপ্রেশনটা আমাদের জানাচ্ছে, সেই এক্সপ্রেশনটা কত না, এই ক্ষেত্রে আমরা সেই কৌণিক দূরত্ব কিংবা কৌণিক একটা সরলের ব্যাপার চলে আসে। ওই জন্য দেখবে বইতে লেখা রয়েছে এটা আমরা নববীক্ষণ, তার মানে অনেক দূরের কোনো বস্তু, দুটো ক্লোজ বস্তুকে আমরা পৃথকভাবে দেখতে চাইছি, তো নববীক্ষণ যন্ত্র এই জন্য ব্যবহার করা হয়েছে। তাই দেখো বলা আছে, পরস্পরের কাছাকাছি অবস্থিত বহু দূরের দুটি বস্তুকে যখন নববীক্ষণ যন্ত্র পৃথকভাবে বিশ্লেষণ করতে, মানে আলাদা করে প্রতিবিম্ব গঠন করতে সক্ষম হয়, তখন সেই বস্তু দ্বারা অভিলক্ষে যে কোণ উৎপন্ন হচ্ছে, সেই কোণটা সাপোজ ধরো ডেল থিটা, সেই বীক্ষণ কোণটা যে কোণ উৎপন্ন হয় তার অন্যান্যকে বলা হয়। যেরকম সেখানে একটা ডিসটেন্স ছিল নববীক্ষণের ক্ষেত্রে, কিন্তু যেহেতু অনেক দূর থেকে আলোকরশ্মি আসছে, যেহেতু বস্তুটা অনেক দূরে, যে অভিলক্ষে যে কোণটা সৃষ্টি করছে, যে বীক্ষণ কোণটা, তার অন্যান্য, সেটাকে আমরা 1/del থিটা বললাম। তো এইটা যে এক্সপ্রেশনটা থাকছে, সেই এক্সপ্রেশন হচ্ছে ল্যামডার সঙ্গে আর অভিলক্ষের ব্যাসের সঙ্গে সম্পর্কযুক্ত। সেই এক্সপ্রেশনটা কি না, ডেল থিটা যেটা হয় সেটা এক্সপ্রেশন হয় কত না 1.22 ল্যামডা বাই a হয়, যেখানে a হচ্ছে অভিলক্ষের ব্যাস, দেখবে লেখা রয়েছে কার অভিলক্ষ না নববীক্ষণের অভিলক্ষ। এটাকে উল্টে দাও, তাহলে এর প্রমাণ লাগবে না, শুধুমাত্র মনে রাখলেই হবে। পরীক্ষাতে সংজ্ঞা রাশিমালা লিখতে দেয়, কোনো অঙ্কতে ফরম্যাটেই কাজে লাগবে, তো তোমাদের বেশি চাপ নেওয়ার দরকার নেই। তাহলে এই r ইকুয়াল হচ্ছে তাহলে কত না a বাই 1.22 ল্যামডা। তো দেখো এখানেও ল্যামডা সে ব্যাসের অনুপাতিক আর অভিলক্ষের ব্যাসের সঙ্গে সমানুপাতিক। ওই জন্য দেখবে নববীক্ষণ যন্ত্রে যে অভিলক্ষটা ব্যবহার করা হয় তার ব্যাস বেশি থাকে। ওই জন্য দূরবর্তী কোনো জিনিস কিংবা সাধারণত যেটা আমরা ব্যবহার করে থাকি তার ব্যাস কত রয়েছে 1 মিলিমিটার কিংবা তার থেকে একটু বেশি। তাহলে এখানে মাথায় রাখতে হবে নববীক্ষণে বিশ্লেষণী ক্ষমতা বাড়াতে গেলে অভিলক্ষের ব্যাস বাড়াতে হবে, এবং যে আলোটা ব্যবহার করা হচ্ছে, যে একবর্ণীয় আলো ব্যবহার করছি আমরা, তার তরঙ্গদৈর্ঘ্যের মানকে হ্রাস করতে হবে। তো হ্রাসটা তো যেমন খুশি করা যাবে না, যতটা সম্ভব করা যায় সেইটা ব্যবস্থা নিতে হবে। নিচে দেখবে গ্রিন বক্সের মধ্যে দুটো পয়েন্ট আছে। সেকেন্ড পয়েন্টটা আমরা আলোচনা করে নিয়েছি, যে পয়েন্টে আমাদের বলা ছিল যে নববীক্ষণের ক্ষেত্রে আমরা কি দেখেছি না
বাস্তবে যে ব্যবহার হয় অভিলক্ষের ব্যাস সেটা 1 মিলিমিটার কিংবা তার থেকে বেশি ব্যাসেরও ব্যবহার করা হয়। কিন্তু ফার্স্ট পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আছে, সেইখানে দেখবে বলা রয়েছে যে নববীক্ষণ যন্ত্রের যেটা কৌণিক বিশ্লেষণ, এই ডেল থিটা যেটা, এই ডেল থিটাকেই বলা হয় কৌণিক বিশ্লেষণ, মানে অ্যাঙ্গুলার রিজলভিং পাওয়ার। পাওয়ার বলার থেকে বলবো মানে রেজোলিউশনও বলতে পারি। তাহলে কৌণিক বিশ্লেষণ এটা হচ্ছে সেই ডেল থিটা। এবারে যে কৌণিক বিশ্লেষণ যে মানটা থাকে এটা কিন্তু অভিলক্ষের একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য, অর্থাৎ কি এটা কিন্তু অভিলক্ষের উপর নির্ভর করে, অর্থাৎ অভিলক্ষের একটা নির্দিষ্ট মান। তার মানে এটা বলতে চাইছি আমরা যদি বিবর্ধন ক্ষমতা বাড়িয়েও দিই, সাপোজ অভিনেত্রীর বিবর্ধন ক্ষমতা আমরা বাড়িয়ে দিলাম, তাতেও কিন্তু কোনো দূরের হয়তো বস্তুকে আমরা দেখতে পাচ্ছি না নববীক্ষণের সাহায্যে, কিন্তু বিবর্ধন ক্ষমতা বাড়িয়েও কিন্তু তাকে দেখতে পাবো না, কারণ এই মানটা কিন্তু কোনো চেঞ্জ আমরা আনতে পারছি না। যা চেঞ্জ আনার এদেরকে চেঞ্জ করে হয়ে গেছে, আর কিন্তু চেঞ্জ করা যাবে না। তাই দেখবে বইতে লেখা রয়েছে, এটা শর্ট প্রশ্নতে 1 নম্বরে এইচএসে লাগতে পারে, যে ডেল থিটা কেবলমাত্র অভিলক্ষের উপরই নির্ভর করে। অর্থাৎ কোন বস্তু হয়তো বহু দূরবর্তী রয়েছে যেটাকে অভিলক্ষ বিশ্লেষণ করতে পারছে না, সেরকম কোন বস্তুকে আমরা যদি অভিনেত্রের বিবর্ধন ক্ষমতা বাড়িয়ে দেখতে চাই, মানে আমরা দেখলাম অভিলক্ষ ধরা এটা রয়েছে, এটা অভিনেত্র রয়েছে, যেটা চোখের কাছে সেটা অভিনেত্র, তোমরা আলোকে যন্ত্রের চ্যাপ্টারে পড়েছো। তাহলে এই অভিলক্ষটা দূরের কোনো জিনিসের প্রতিবিম্ব গঠন করতে পারছে না। তাহলে আমরা যদি ভাবি এর বিবর্ধন বাড়িয়ে দেবো তাহলে প্রতিবিম্ব গঠন করতে পারবে, সেটা কিন্তু ভুল ধারণা, হবে না। অভিলক্ষ যেটাকে পাচ্ছে না সেটাকে কোনোভাবে নববীক্ষণ করতে পারবে না, কারণ কৌণিক বিবর্ধন যেটা আমরা বলবো, যেটা কৌণিক বিশ্লেষণই বলা উচিত, সেই কৌণিক বিশ্লেষণটা কিন্তু সম্পূর্ণ অভিলক্ষের নিজস্ব বৈশিষ্ট্য, তার কিন্তু কোনো পরিবর্তন হবে না। যা এখান থেকে চেঞ্জ করে করা হয়ে গেছে তারপরেও সে পাচ্ছে না সেটা পৃথক প্রতিবিম্ব তৈরি করতে, কিংবা দেখতে পাচ্ছে না, তার প্রতিবিম্ব গঠন করতে পারছে না। দেখতে পাচ্ছে না মানে কি, প্রতিবিম্ব গঠন করতে পারছে না। যেহেতু প্রতিবিম্ব সে গঠন করতে পারছে না, এর মানে এটা দাঁড়ালো যে অভিনেত্রীর বিবর্ধন ক্ষমতা বাড়ালেও সে তার প্রতিবিম্ব গঠন করতে পারবে না। এইখানে পরিচ্ছেদ সংক্রান্ত প্রশ্ন রয়েছে, মাথায় রাখবে। আর অপবর্তন, আলোর অপবর্তন এই ভিডিওর সঙ্গে শেষ হচ্ছে। যেহেতু এই চ্যাপ্টার দুটো চ্যাপ্টারের সংমিশ্রণ, অর্থাৎ আলোর সমবর্তন রয়েছে, সেটা আবার একটু অন্যরকম ব্যাপার, অপবর্তন থেকে সম্পূর্ণ আলাদা। কারণ সেখানে আলো যে তির্যক তরঙ্গ সেটা প্রথমে প্রতিষ্ঠিত হবে, তাহলেই আমরা চ্যাপ্টারটা পড়তে পারবো। সেটাই অপবর্তন থেকে একটু বড় চ্যাপ্টারটা, একটু অন্যরকম। তো সেইটা আমরা নেক্সট ভিডিওতে শুরু করব, তারপরে আমরা ধীরে ধীরে সমবর্তনটা কমপ্লিট করব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। পরের ভিডিওতে আরো সমবর্তন শুরু হবে, সেই ভিডিওতে দেখা হচ্ছে। টিল দেন, বাই।